সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নিজ দেশের ভূখণ্ড পেরিয়ে বিভিন্ন দেশ ও প্রতিকূল পরিবেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেনা, নৌ, বিমান বাহিনী সহ বাংলাদেশ পুলিশ। মানবাধিকার রক্ষা, আত্মমানবতার সেবায় প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তারা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে আমাদের আজকের সম্পাদকীয় বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কমোডোর মোহাম্মদ এহসানুল্লাহ খান, বাংলাদেশ নৌবাহিনী, উইং কমান্ডার ফারাহ দিবা, বাংলাদেশ বিমান বাহিনী, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ শাফি, বাংলাদেশ সেনাবাহিনী, এবং মোহাম্মদ একরামুল হাবিব, ডিআইজি, বাংলাদেশ পুলিশ। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। নতুন সরকারের প্রথম বাজেট কাল, চাল ডাল সহ ৬০ নিত্যপণ্যে কর ছাড়, কমতে পারে এসি, ফ্রিজ, প্রসাধনী, ওষুধের দাম, মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান মানুষ। পাচার দুর্নীতিতে ভেঙে পড়েছে অর্থনীতি, শৃঙ্খলা ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। সংসদে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তুলে ধরলেন নানা পরিকল্পনা। ভারতের পুশিন চেষ্টায় সীমান্তে উত্তেজনা, বিজিবি বিএসএফ তুমুল বাগবিতণ্ডা, ২৬ জেলায় টহল ও নজরদারি জোরদার, নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। ৬ নবজাতকের মৃত্যু নিয়ে ৮ দিনের জবাব পুরোপুরি অস্পষ্ট, সন্তুষ্ট নয় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। বৃহস্পতিবার পর্দা উঠছে বিশ্বকাপের, রোমাঞ্চ বাংলাদেশেও। আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের জমজমাট আড্ডা, ৪৮ দেশের পতাকায় সাজল গাবতলী পিচ। দর্শক শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ। শুরুতেই ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ শাফি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বর্তমানে বাংলাদেশের কি অবস্থা? আপনাদের অবস্থানটা এখন কেমন? ধন্যবাদ আফজাল ভাই আপনাকে, এবং শুরুতে আমি আপনাকে সাথে এবং আপনাদের যমুনা সময় টিভিকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ইনভেস্ট ইন পিস, এবং এই ইনভেস্টমেন্ট যদি পিসের জন্য হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি স্বাচ্ছন্দ্যে যে বাংলাদেশ হ্যাজ ইনভেস্টেড এ লট। আলহামদুলিল্লাহ ১৯৮৮ থেকে পথ চলা শুরু করে আজ আমরা যে পর্যায়ে এসেছি, এতে আমি ব্যক্তিগতভাবে একজন শান্তিরক্ষী হিসেবে আমি মনে করি যে বাংলাদেশ একটি সমুজ্জ্বল অবস্থানে আছে, এবং এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে এটি আমাদের বাঙালির ঐতিহাসিক আমাদের যে সত্তা, এবং বাংলাদেশ এবং বিশ্ব শান্তি এ দুটো একটি অবিচ্ছেদ্য দুটো শব্দ। এবং আমরা বলতে পারি নিঃসন্দেহে যে বাংলাদেশ ইজ এ ব্র্যান্ড ইন ইউনাইটেড পিসকিপিং অপারেশনস। এবং এটা যদি বলি যে আমাদের জাতির যে ডিএনএর সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, কেন আমরা জাতি হিসেবে বন্ধুপরায়ণ, এবং আমাদের এই সত্তার কারণেই আমাদের সবার মধ্যে যে আবেগপ্রবণ ভাবটা যেটা আছে, একইভাবে আমরা খুব সহজেই মিশে যেতে পারি মানুষের সাথে। এবং এই পুঁজিকে ধরেই সেই যাত্রা শুরু থেকে আজ পর্যন্ত আমরা আছি, এবং হয়তোবা সংখ্যার বিচারে আমরা প্রথম শীর্ষ এখন চতুর্থের মধ্যে আছি, কিন্তু সংখ্যাটাই সব নয়, বরং আমি এটাকে দেখতে চাই মানদণ্ড হিসাবে। বাংলাদেশ শান্তিরক্ষীরা যে অবস্থানে নিয়ে এসছেন, এটা বলা যায় নিঃসন্দেহভাবে যদি আফ্রিকার কোনো প্রান্তরে যদি হঠাৎ কোনো স্কুল বন্ধ হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা ভেঙে যায়, কিংবা সশস্ত্র গোষ্ঠীরা তারা যখন বেপরোয়া হয়ে ওঠে, এমনকি আমাদের সব শিশুদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, পরিবাররা নিরাপত্তাহীনতায় অন্ধকারে ঠেকে যাচ্ছে, ঠিক এমনি সময়ে নীল পতাকা হাতে বাংলাদেশের শান্তিরক্ষীরা সবুজ আর লাল পতাকা বুকে নিয়ে তারা পাশে দাঁড়ান সেই সব অসহায় মানুষদের। আপনি বলছিলেন যে আমরা খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারি। আমি সাউথ সুদানে গিয়েছিলাম শান্তিরক্ষী মিশনের কাভার করতে। সেখানেও দেখেছি যে অন্য দেশের কন্টিনজেন্টগুলো কাজ করছে, কিন্তু বাংলাদেশি যে কন্টিনজেন্ট যারা আছেন, বাংলাদেশ সেনাবাহিনী, তাদেরকে সবাই আপন করে নিচ্ছেন কেন? এটা মূলে আসলে আফজাল ভাই
এটা আপনার মধ্যেও আছে, এটা আমাদের বাঙালির মধ্যে এই সত্তাটা, সেজন্যই আচ্ছা। বলছি এটা আমাদের ডিএনএ এর মধ্যে। আমরা সহজেই বন্ধু হতে পারি, এবং যদি আপনি দেশপ্রেম হিসেবে, আমি সৈনিক জীবন বেছে নিয়েছি, এজন্য আমার হয়তো বা জীবন বাজি রাখতে হয়। একইভাবে আপনার দেশপ্রেম আপনি দেখান আপনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে। একইভাবে আমরা যখন ওখানে যাচ্ছি, আমাদের সত্তাই যেহেতু আছে, আমাদের ডিএনএতে আছে আমাদের মানুষকে সেবা করার, এবং আমরা যখন নিজেদের দেশপ্রেমটাকে সাথে করে আমাদের প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি এবং ইকুইপমেন্ট নিয়ে যখন যাচ্ছি, সেখানে আমাদের মনোবল থাকে অনেক উঁচু। এবং আপনি দেখবেন যে আমাদের সরকারের সদিচ্ছা এবং আমাদের নেতৃত্ব, স্পেশালি আমি বলতে চাই আমাদের সম্মানিত সেনাবাহিনীর প্রধান, উনি নিজে একজন এখন সিনিয়র মোস্ট সার্ভিং পিসকিপার, উনি নিজে মিশন করেছেন, এবং আমাদের সেনাপ্রধান সহ অনেক সিনিয়র অফিসাররা তারা মিশন এলাকায় গমন করেন। গমন করলে আমরা দারুণভাবে অনুপ্রাণিত হই। এবং মানুষরা যেটা হয়, ছোটবেলায় আমরা পড়েছি হুমায়ুন আহমেদের লেখা যে ভালোবাসার গন্ধ বোঝা যায়, যেমন উনি বলতেন, একইভাবে আন্তরিকতা বা উষ্ণতা বোঝা যায়। এবং এটা হয়তো ভাষার গণ্ডি পেরিয়ে এটা বডি ল্যাঙ্গুয়েজ বলেন, একটা মানুষের সাথে মানুষের যে আত্মার সম্পর্ক, সেটা হয়ে যায়। এবং এটার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের প্রতিটি সদস্য তারা অনেক বেশি, আমি বলবো ইমোশনালি ইন্টেলিজেন্ট। আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি, আমাদের সবাই অনেক এমপ্যাথি নিয়ে কাজ করতে পারি, এবং এটা আমাদের প্রশিক্ষণের মধ্যে জিনিসটা উঠে আসে। এর ফলে যখন দেখা যায় একজনের সহমর্মিতা এবং সহানুভূতির মধ্যে পার্থক্য আছে। সহমর্মিতা হচ্ছে আপনার মর্মটাও আমি বুঝতে পারি, এবং একইভাবে যখন সেই বিপদসংকুল এলাকায় মানুষের কষ্ট যদি আমরা বুঝতে পারি, তখন এটা সহজ হয়ে যায় তার ভাষাটা আমার ভাষা করে নেওয়া, এবং তার যে প্রয়োজন সে প্রয়োজনটাকে নিজের প্রয়োজন করে নিয়ে আসা। জি, আপনার কাছে আমি আবার আসবো। কমোডর মোহাম্মদ এহসানুল্লাহ খান, গত বছর এই শান্তিরক্ষা দিবসের আলোচনাতেই আপনি ছিলেন। গত বছর আর এই বছর এই সময়ের মধ্যে কতটুকু আমরা এগোলাম, বিশেষ করে আপনারা কতটুকু এগোলেন নৌবাহিনী? ধন্যবাদ আফজল ভাই। প্রথমেই আমি আপনার মাধ্যমে সময় টিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে। সে একই সাথে আমি দেশে ও বিদেশে যারা আজকে আমাদের এই সময় টিভির সঙ্গে সম্পৃক্ত আছে তাদেরকেও নৌবাহিনীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে এই দিনে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের বিশ্ব শান্তি রক্ষায় আত্ম উৎসর্গকারী সকল শান্তিরক্ষী যারা রয়েছেন। বিশেষ করে গত ডিসেম্বর মাসে বাংলাদেশের 6 জন শান্তিরক্ষী যারা সুদানের আবেতে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করছি। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন যে গত বছর এবং এই বছরের মধ্যে পার্থক্যটা কি। আমি এখানে বলতে চাচ্ছি যে মিশন ইউএন পিসকিপিং অপারেশন প্রতি মুহূর্তে এবং প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। আপনি জেনে থাকবেন যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী যে মারা গিয়েছিলেন, তারা কিন্তু মারা গেছেন তাদের ড্রোন অ্যাটাকের মাধ্যমে। তার মানে হলো গিয়ে প্রতিনিয়ত এই সংকটময় পরিস্থিতিতে ভূ রাজনীতির প্রেক্ষাপটে ইউএন পিসকিপিং অপারেশনের গতি পরিবর্তন হচ্ছে। নতুন নতুন টেকনোলজি চলে যাচ্ছে বিবদমান গোষ্ঠীর মধ্যে, এবং সেই অনুযায়ী আমাদের শান্তিরক্ষীদেরকে প্রস্তুত থাকতে হচ্ছে প্রতি মুহূর্তে। আমাদেরকে তাদের সঙ্গে অথবা পরিবর্তনশীল পৃথিবীতে যেই টেকনোলজিগুলো আসছে, তাদের হাতে মিসাইল চলে গিয়েছে, তারা সাইবার অ্যাটাক করতে পারে। সো এই 1 বছরের মধ্যে আমরা যা দেখছি যে ইউএন পিসকিপিং অপারেশনের গতি প্রকৃতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তখন দেখতে পারবো যে প্রথম যে ফার্স্ট জেনারেশন ইউএন পিসকিপিং অপারেশনগুলো ছিল, সেগুলা সাধারণত অবজারভারদের দ্বারা অনেকটা নিরস্ত্র তারা মনিটর করত। সেকেন্ড জেনারেশনে এসে কিছুটা রোবাস্ট হলো, কিন্তু ততটা না। কিন্তু থার্ড জেনারেশন যেটা এখন চলছে, এটা কিন্তু কমপ্লিটলি ম্যাক্সিমাম ক্ষেত্রে রোবাস্ট পিস এনফোর্সমেন্টের দিকে চলে গেছে। তার মানে হলো গিয়ে আমাদেরকে সেই অনুযায়ী অবশ্যই প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে, প্রস্তুত থাকতে হবে নেতৃত্বের দিক থেকে, প্রস্তুত থাকতে হবে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্টগুলা অথবা প্রযুক্তিগুলা বিভিন্ন বিবদমান
গোষ্ঠীর কাছে চলে গেছে সেগুলা সম্পর্কে ধারণা রেখে সেই অনুযায়ী আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। আমাদের কিন্তু এখানে ফিরে আসার কোনো উপায় নেই। আমরা যখন যাই আমাদের দেশের পতাকা হাতে নিয়ে যাই, আপনি খেয়াল করে দেখবেন যে ইউএন পতাকার নিচে আমরা আমাদের নিজেদের পতাকাকে রাখি। তো আমরা যখন পেট্রোলিংয়ে থাকি অথবা কোনো নেগোসিয়েশনে থাকি অথবা কোনো বিবদমান গ্রুপের সঙ্গে আমাদের নেগোসিয়েশন চলছে অথবা আমরা কোনো একটা বিবদমান পরিস্থিতিকে শান্ত করতে চাচ্ছি, সেখানে আমাদেরকে পুরোপুরি প্রস্তুত থাকতে হয়। এটা অনেকটা এখন হয়ে গেছে যুদ্ধ পরিস্থিতির মতো। এটা কিন্তু ফার্স্ট জেনারেশন পিস কিপিংয়ের সঙ্গে ব্যাপক পার্থক্য রয়েছে। আমি দেখেছিলাম যে সাউথ সুদানের রাজধানী থেকে মালাকাল পর্যন্ত যেতে নৌপথে প্রায় 12 দিনের মতো সময় লাগতো, এবং আমাদেরকে বলা হচ্ছিল যে এই 12 দিনের মতো নৌপথে যেতে বিভিন্ন জায়গায় প্রায় 39টি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেখা হতে পারে বা হয়েও যায়। এবং ওই যে পথটা মানে সাউথ সুদানের রাজধানী থেকে একবারে মালাকাল পর্যন্ত এই নৌপথটা আগে ভারতের নৌবাহিনী করতো, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, এরপর এই দায়িত্বটা বাংলাদেশকে দিয়েছে। এটাও তো আমাদের জন্য গৌরবের, তাই না? গৌরবের। এবং আমরা 2015 সাল থেকে, আপনি আনমিসের কথা বলছেন, আমরা 2015 সাল থেকে এই মিশনটায় নিয়োজিত আছি এবং আলহামদুলিল্লাহ আমরা প্রায় 70টি অপারেশন লাইফলাইন মানে আপনি যেটা বললেন আর কি, যে এই সমুদ্রপথে হোয়াইট নেইলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রায় আপনার 12 দিন 945 কিলোমিটার রাস্তা দিন রাত তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যেতে হয়। এবং ইট ইজ সামথিং, যেহেতু নাম অপারেশন লাইফলাইন, তার মানে হলো গিয়ে ওষুধ, রসদ, মানবাধিকার বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে হয়। এবং অনেক গোষ্ঠী আপনার পথিমধ্যে তারা বিভিন্নভাবে চ্যালেঞ্জ করে, তাদের সঙ্গে কখনো নেগোসিয়েশন করতে হয়, কখনো অন্যভাবে তাদেরকে এড়িয়ে আমাদের জিনিসগুলোকে নিয়ে যেতে হয়। ইট ইজ কোয়াইট চ্যালেঞ্জিং। জি, উইং কমান্ডার ফারাদিবা, এই যেটি এহসানুল্লাহ খান ভাই বললেন যে বর্তমান যে সময় সংঘাতময় পরিস্থিতি এবং বর্তমান যে টেকনোলজির যুগ, টেকনোলজিগুলো বিবাদমান যে গোষ্ঠীগুলো আছে তাদের কাছেও চলে গেছে, সেই প্রেক্ষিতে বিমান বাহিনী যে বিমান হেলিকপ্টার ব্যবহার করছে বা অন্য প্রযুক্তি ব্যবহার করছে, সেটি কতটুকু যুগোপযোগী আমাদের এই সময়? ধন্যবাদ আফজাল ভাই আপনার অত্যন্ত সময় উপযোগী প্রশ্নের জন্য। তবে আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন শান্তিরক্ষা মিশন 2026 দিবস উপলক্ষে আপনার সময় টিভির প্রতিটি কলাকুশলী এবং দেশে এবং বিদেশে যারা দর্শকরা আমাদের এই প্রোগ্রাম আজকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আপনার প্রশ্নের উত্তরে যদি আমি আসতে চাই, তাহলে আমি একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছে 1993 সালে। তখন মাত্র 6 জন কর্মকর্তাকে প্রথম বসনিয়া হার্জেগোভিনাতে বাংলাদেশ বিমান বাহিনী পাঠায়। তাদের সাথে কোনো হেলিকপ্টার বা কোনো ইকুইপমেন্ট ছিল না। বাট তার পরবর্তীতে 2 বছরের মধ্যেই আপনার 2টি বেল 212 হেলিকপ্টার সহ 26 জন জনবলের একটা কন্টিনজেন্ট জয়েন করে। এবং এই যে 1995 সাল থেকে শুরু করে এখন 2026 সালে এসে আমরা 25টি দেশে 28টি মিশন সম্পন্ন করেছি এবং বাংলাদেশ বিমান বাহিনীর 9784 জন সদস্য অলরেডি ইউএন মিশন কমপ্লিট করেছে। এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর 4টি MI-17 সিরিজের হেলিকপ্টার এবং C-130 পরিবহন বিমান, একটি পরিবহন বিমান, এটা হচ্ছে এখন ডিপ্লয়েড আছে। এবং বর্তমানে 267 জন আমাদের পিস কিপার্স আছে 5টি দেশে। তো এই স্ট্যাটিস্টিক্সের পরে আমি যদি আপনার প্রশ্নের উত্তরে স্পেসিফিক্যালি আসতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী একটা টেকনোলজি বেসড সার্ভিস। এবং এখানে শুধুমাত্র এয়ারক্রাফট না, আমরা এয়ারক্রাফটের হেলিকপ্টারের সাথে সাথে গ্রাউন্ড ইকুইপমেন্ট, টেস্ট ইকুইপমেন্ট এবং আদার্স নেসেসারি ইকুইপমেন্ট নিয়ে যাই। এবং এই প্রত্যেকটাই কিন্তু রিম্বার্সমেন্টের সাথে রিলেটেড। আর আপনি যেটা বললেন যে টেকনোলজিতে আসতে হলে আমাকে যেটা বলতে হবে যে বাংলাদেশ বিমান বাহিনী ওখানে স্পেসিফিক্যালি কী কী মিশন পরিচালনা করে। ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মিশনটা সেটা হচ্ছে আপনার ট্রুপস ইনসারশন অ্যান্ড এক্সারশন। এটা নিয়ে আমি একটু বিশদভাবে পরে বলতে চাই। এটার সাথে আছে হিউম্যানিটেরিয়ান এইড ডিস্ট্রিবিউশন, কুইক রিয়াকশন ফোর্স রেসপন্স, দেন সার্চ অ্যান্ড রেস্কিউ, ক্যাজুয়ালিটিজ ইভাকুয়েশন, মেডিকেল ইভাকুয়েশন এবং প্যাট্রোলিং, মনিটরিং, এই মিশনগুলো আছে। আমি কেন ট্রুপস এক্সারশন ইনসারশন আসতে যাচ্ছি,
ট্রুপস এক্সারশন এবং ইনসারশনের সাথে আপনার ইউএনের চ্যাপ্টার 6 এবং 7-এর একটা রিলেশন আছে। ফর এক্সাম্পল, আগে আমাদের মিশনগুলো ছিল চ্যাপ্টার 6 অনুযায়ী আপনার পিস কিপিং অপারেশন, এখন কিন্তু চ্যাপ্টার 7 অনুযায়ী এটা পিস এনফোর্সমেন্ট অপারেশন হচ্ছে অনেক জায়গাগুলোতে। তো দেখা যায় আপনার ইউএন হেডকোয়ার্টার থেকে এবং যে দেশে আমরা মিশন করি সেই দেশের ফোর্স হেডকোয়ার্টার এরা কিন্তু কম্বাইন্ডলি যেই দেশে আমরা মিশন করি ওই দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এটাকে আমরা বলি ইন্টেলিজেন্স প্রিপারেশন অফ দ্য ব্যাটলফিল্ড। আইপিবি অনুযায়ী ওনারা এটা পর্যবেক্ষণ করেন। ও যদি কোথাও ট্রুপস কনসেন্ট্রেশন দেখতে পায় বা কোনো রেবেলের কনসেন্ট্রেশন দেখতে পায়, ওটার এগেনস্টে একটা ফাইটিং ফোর্স যখন ওটার সাথে আপনার ফাইট করতে যায়, তখন ফাইটিং ক্যাপাবিলিটি অগমেন্ট করার জন্য এই ট্রুপস ইনসারশন মিশনটা হেলিকপ্টারের মাধ্যমে দেওয়া হয়। মোর ওভার হেলিকপ্টার উইথ আর্মড, এটা যেহেতু আমাদের ইউটিলিটি হেলিকপ্টার্স, তো এটার সাথে আমাদের কিন্তু আর্মস অ্যামুনিশনস মানে আর্মস ইনক্লুডেড। সো এইটা ওই মিশন এরিয়াতে কিন্তু একটা ডিটারেন্স হিসেবে কাজ করে। মোর ওভার এটার মাধ্যমে আমরা ওই যেই ট্রুপসগুলোকে নিয়ে গেলাম ওনাদের রসদ পরিবহন, ওনাদের ফাইটিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য আর্মস অ্যান্ড অ্যামুনিশনস সরবরাহ করে, এই সবগুলো মিশন ওখানে MI-17 হেলিকপ্টারের মাধ্যমে করি। এবং আপনি আরেকটা জিনিস আমি আপনাকে এখানে বলতে চাই, ফর এক্সাম্পল বাংলাদেশের ট্রুপস বা বাংলাদেশের বিমান বাহিনী ওখানে কোনো একটা সমস্যার মধ্যে পড়েছে, ইউএন কিন্তু আমরা যে হেলিকপ্টারগুলো নিয়ে যাই ওখানে নিয়ে যাওয়ার পরে বা এয়ারক্রাফটগুলো নিয়ে যাই, এগুলো কিন্তু তখন আর আমাদের এয়ারক্রাফট বা হেলিকপ্টার থাকে না, এটা তখন থাকে হচ্ছে ইউএনের। সো ইউএন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই জায়গাগুলোতে প্লেস করে। এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যে ইস্যুটা সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা হেলিকপ্টার এবং এয়ারক্রাফটের সাথে আধুনিক এবং অ্যাডভান্সড আপনার এভিওনিক্সগুলো ইনকর্পোরেট করা আছে। এবং আমরা মিশন এরিয়াতে আমাদের নাইটে অনেক অপারেশন করতে হয়। বাংলাদেশে যখন আমরা রাতে অপারেশন করি তখন নিচে অনেক ছোট ছোট আলো দেখা যায়, যেটা দেখে নেভিগেট করে আমাদের ইজিয়ার হয় অপারেশন করাটা। বাট ওখানে একদম ঘুটঘুটে অন্ধকার, ওই অন্ধকার মাঝখানে ওই ব্ল্যাক ডার্ক এরিয়ার মধ্যে আপনার নাইট ভিশন ক্যাপাবিলিটি যদি এয়ারক্রাফটের সাথে বা হেলিকপ্টারের সাথে ইনকর্পোরেট করা না থাকে, দেন আমাদের মিশন কন্টিনিউ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এছাড়া সিচুয়েশনাল অ্যাওয়ারনেস গ্রো করানোর জন্য ওখানে কিছু এভিওনিক্স ইনকর্পোরেট করা আছে। সো আমি যেটা বলতে চাই যে মডার্ন যত ইকুইপমেন্ট ইউএনের রিকোয়ারমেন্ট বেসড, এটা আমাদের রিকোয়ারমেন্ট না, ইউএনের রিকোয়ারমেন্ট বেসড। ওনাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে আমরা আমাদের হেলিকপ্টার এবং এয়ারক্রাফটগুলোকে ইকুইপমেন্ট করে মিশন এরিয়াতে আমরা ডিপ্লয় করি। জি, একরামুল কবির, একরামুল হাবিব, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশ পুলিশের অবস্থানটা কি শান্তিরক্ষী মিশনে? আমরা আজকেও খবরে দেখলাম যে পুলিশ সদস্যের সংখ্যা দিন দিন কমে আসছে। ধন্যবাদ আপনাকে। আসলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ তার যাত্রা শুরু করেছে 1988 সাল থেকে, এবং 1988 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত 2026 পর্যন্ত আমরা কিন্তু 26টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ পার্টিসিপেট করেছে, এবং টোটাল নাম্বার 22,000-এর কাছাকাছি, অল্প কিছু কম হবে 22,000 থেকে। এবং এর মধ্যে প্রায় 2,000 কিন্তু নারী পুলিশ সদস্য রয়েছে। এটা ছাড়াও কিন্তু আমাদের জাতিসংঘের বিভিন্ন সিভিল কম্পোনেন্টগুলোতে বাংলাদেশ পুলিশের সিনিয়র অফিসাররা বিভিন্ন উচ্চ পদে চাকরি করেছেন ইউএন হেডকোয়ার্টার এবং অন্যান্য জায়গাগুলোতে। এখন বাংলাদেশ পুলিশের আপনি যে কথাটা বললেন যে সদস্য সংখ্যা কমে যাচ্ছে, আসলে বিষয়টা কিন্তু তা নয়। কারণ রিসেন্টলি আমরা হাইতি থেকে 535 জন পুলিশ সদস্য 3টে এপি ফরেন পুলিশ ইউনিট ব্যাটালিয়নে প্রেরণ করার জন্য ইনভাইটেশন পেয়েছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট ইন প্রিন্সিপাল has agreed to sending police and military there. তো আমাদের পুলিশের সংখ্যা হবে 3টে ফরেন পুলিশ ইউনিট এবং তাদের সংখ্যা হবে 535 জন। এবং আমরা আরও শুনছি যে আরও 2-1টি মিশনেও কিন্তু ফরেন পুলিশ ইউনিট আমাদের এখান থেকে নিতে পারে, এবং তাদের ওখান থেকে আরও বেশি সংখ্যক সিনিয়র অফিসার নেবার জন্য কিন্তু তারা রয়েছে। কাজে পুলিশের সংখ্যা কমেনি, কারণ বৈশ্বিক বিভিন্ন কারণে, আপনার জিও পলিটিক্সের কারণে বিভিন্ন দেশগুলোতে হয়তোবা মিশন আপনার হয়ে গেছে, মানে আপনার মিশন কাটেল করেছে বা ফোর্সের সংখ্যা সেখানে কমে গেছে, সেই কারণে কিন্তু এই মিশনটা উঠানামা করে। এবং অনেক দেশে হয়তোবা নির্বাচিত সরকার টেক ওভার করেছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তখন মিশনটি ডাউন সাইজড হয়, এবং এই ডাউন সাইজেরও কিন্তু কিছু ম্যাট্রিক্স রয়েছে। তো এটা ছাড়া কিন্তু বাংলাদেশ পুলিশ বিভিন্ন জায়গাগুলোতে আইন শৃঙ্খলার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোলটা প্লে করে, যেমন আমরা ইউরোপে মিশন করেছি, আমি ব্যক্তিগতভাবে আমার বেশ কয়েকটি মিশনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা তো পুলিশের একটা প্রিন্সিপাল দায়িত্ব থাকে, কিন্তু পুলিশ কিন্তু ওয়ান অফ দি ইম্পর্টেন্ট পার্ট অফ দি টোটাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অন্যান্য স্টেক হোল্ডার রয়েছে জুডিশিয়ারি, প্রসিকিউশন, প্রিজন ম্যানেজমেন্ট অ্যান্ড পুলিশ। তো এইটার মধ্যে আমাদের কিন্তু কিছু লিগাল বাইন্ডিংসও আছে। তো ইউরোপে আমরা যে কাজগুলো করেছি, আফ্রিকাতে এক এক ধরনের, এটা নির্ভর করে ওই
পিস কিপিং অপারেশনস এর ম্যান্ডেটের উপর, যে ম্যান্ডেটটা কি, ম্যান্ডেটের পাশাপাশি আসে আপনার রুলস অফ এনগেজমেন্ট। তো আমরা ইউরোপের পুলিশে, কসোভো বা বসনিয়াতে ওখানকার লোকাল পুলিশকে রিক্রুটমেন্ট, ট্রেনিং, এগুলোর কিন্তু দায়িত্ব আমাদের উপরে ছিল। এর পাশাপাশি যে জিনিসটা মিশনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশন আর রিইন্টিগ্রেশন। আপনারা জানেন যে পিস কিপিং যেখানে হয় সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, কোলোসাল ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি, এবং অনেক মানুষ সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, আইডিপি ক্যাম্পে চলে যায়। তাদেরকে আবার রিহ্যাবিলেট করা, তাদেরকে সাধারণ জীবনে ফিরিয়ে আনা, ইভেন যে সমস্ত জায়গাগুলোতে যেমন সুদান এবং অ্যাবে অথবা অন্য অন্য জায়গাগুলো, লাইবেরিয়াতে আমরা দেখেছি অনেক চাইল্ড সোলজার থাকে, চিলড্রেন যারা বিভিন্ন ব্যাটেলে অংশগ্রহণ করে, তাদেরকে আবার সোসাইটিতে ফিরিয়ে আনা, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে একটা রিইন্টিগ্রেশন প্রসেস, এটার মধ্যেও কিন্তু পুলিশের একটা বিরাট রোল কিন্তু কাজ করে। কিভাবে? যেমন সেখানকার লোকাল যারা লিডার থাকে, যেমন আপনারা যে সুদান ছিল বা দারফুরে আমরা লোকাল শেখ, উমদা, তাদেরকে আমরা ট্রেন আপ করেছি ইউএন এর বিভিন্ন কারিগরি ইয়াতে পৃষ্ঠপোষকতায়। কাজেই টোটাল সোসাইটির একটা পিস বিল্ডিংয়ে কিন্তু বাংলাদেশ পুলিশ বিরাট একটা কন্ট্রিবিউশন কাজ করে। এর পাশাপাশি আমাদের যে নারী পুলিশ সদস্যরা রয়েছে, আপনারা জানেন যে দারফুরে আমরা বা সুদানে যেগুলো দেখেছি, এক একটা আইডিপি, ইন্টারনালি ডিসপ্লেস যে পার্সনস রয়েছে, এই ক্যাম্পগুলো কত বড়, এক একটা আইডিপি ক্যাম্পে হয়তো 1 লাখের কাছাকাছি লোক থাকে। সেখানে ল অ্যান্ড অর্ডারের অনেক প্রবলেম আছে এবং জেন্ডার বেস ভায়োলেন্স কিন্তু সেখানে হয়। এই জেন্ডার বেস ভায়োলেন্সের সবচেয়ে ওয়ার্স্ট ভিকটিম হচ্ছে ওমেন অ্যান্ড চিলড্রেন। তো এখন এই একটা দেশের নারী পুলিশ সদস্যরা যখন ওখানে যায় এবং তারা যখন এদের লোকজনের সাথে কথাবার্তা বলে, তখন কিন্তু তাদের প্রেজেন্স কিন্তু ইট হেল্পস টু সফেন আপ দি এনভায়রনমেন্ট, যে তাদের মধ্যে একটা টেনশনটাকে ডিফিউজ করে তাদের উপস্থিতি। তো এটার কিন্তু আমাদের নারী পুলিশ সদস্যরা কিন্তু ফরেন পুলিশ ইউনিট এবং ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার হিসেবেও বিভিন্ন জায়গাগুলোতে সুনামের সাথে কাজ করছে, এবং ওভারঅল যে পিস বিল্ডিং এর যে এফোর্টগুলা, সেগুলোতে কিন্তু তারা কন্ট্রিবিউট করে। কাজে আমাদের দেশে বাইরে কিন্তু বাংলাদেশ পুলিশের অনেক ভালো একটা পপুলারিটি রয়েছে, এবং সেখানে তারা কিন্তু সে কারণে হেইতি থেকে আমরা বারবার কল পাচ্ছি যে তোমরা আর কত দিতে পারবে, এবং বিভিন্নভাবে তারা কিন্তু আমাদের কাছ থেকে পুলিশ নেওয়ার জন্য, পুলিশ সদস্য মানে দ্রুত মোতায়েন করার জন্য একটা তাগিদের আমরা পত্র পাচ্ছি। কাজে আমাদের পুলিশের কিন্তু বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় আমাদের কিন্তু একটা অনেক বড় একটা রোল আমরা দীর্ঘদিন ধরে প্লে করছি। জি, আপনার কাছে আবার আসবো। ব্রিগেডিয়ার জেনারেল শাফি, আপনার কাছে যদি চাই, যেটি আমি ফারাহ আপাকেই জিজ্ঞেস করেছিলাম যে এই প্রযুক্তির দিক দিয়ে আমরা কতটুকু এগোলাম। বর্তমান যে পরিস্থিতি, সশস্ত্র গোষ্ঠীদের হাতে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল উইপেন, মনুষ্যবিহীন ড্রোন, তারপরে সাইবার অ্যাটাক, নানা কিছু, সেক্ষেত্রে সেনাবাহিনীর আসলে রোলটা কী? কারণ আমরা দেখেছি যে পদে পদে ঝুঁকিপূর্ণ, মানে কোথায় কি আছে, কোথায় মাইন পোতা আছে, এগুলো জানা খুবই ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমরা আসলে কি ধরনের ঝুঁকিটা নেই আর সতর্কতাই বা কি ধরনের অবলম্বন করি? আজহার ভাই, ধন্যবাদ আপনাকে। তো ঝুঁকি আছে, এবং যেমনটি এহসান স্যার বলছিলেন যে গতি প্রকৃতি প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, এবং টেকনোলজি ইট ইজ নট এ কনস্ট্যান্ট থিং, চেঞ্জ হচ্ছে। এর সাথে চেঞ্জ এসছে আমাদের প্রশিক্ষণেও। আমরা যে নতুন নতুন জিনিস যেগুলো আসছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস নিয়ে আসছে, এবং মাইন নিয়ে, এবং সশস্ত্র গোষ্ঠী এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা সাইবার যে জিনিসটা, যে কারণে আমাদের প্রতিটা জিনিসের মধ্যে সশস্ত্র গোষ্ঠী তারা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সরকারি সদিচ্ছার সাথে সাথে আমাদের নেতৃত্বের, কারণ আমরা সময় উপযোগী সবগুলো জিনিসই আধুনিকায়ন করা হচ্ছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের শান্তিরক্ষা যখন যাচ্ছে, তাদের প্রথমত ব্যক্তিগত যে সেফটি, সেটা এটা ইনশিওর করা হচ্ছে। একই সাথে তাদের চলাচলের জন্য মাইন অ্যাকশন যেসব রেজিস্ট্যান্স যে ভেহিকেলগুলো আছে, এইগুলা তাদেরকে দেওয়া হচ্ছে। পাশাপাশি যোগ হয়েছে আমাদের এখন ইউএস, আনম্যান্ড এরিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল। এতে করে যেটা হচ্ছে, যখন পেট্রোল বের হচ্ছে, পেট্রোলটা যাওয়ার আগে তারা আগে বের হয়ে তারা তাদের এরিয়াটা দেখে ফেলছে। সো পেট্রোলিং করাটা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হচ্ছে। এবং আপনি যখন এই নিরাপত্তার সাথে যখন আমাদের ইকুইপমেন্টগুলোর সাথে আমাদের প্রশিক্ষণ যোগ হয়, তখন আমাদের মনোবল এমনি বেড়ে যায়। এটার সাথে আমি বলতে চাই যে আসলে এই প্রযুক্তি থাকলেও, প্রযুক্তির সাথে যতই প্রযুক্তি থাকুক, দিন শেষে শান্তিরক্ষী হিসেবে ব্যক্তিটা প্রয়োজনীয় তার সাহস, তার মনোবল এবং তার যেটা তার নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডটা অনেক বেশি প্রয়োজন। সো প্রযুক্তি চেঞ্জ হতে থাকবে, প্রযুক্তির সাথে আমাদের প্রশিক্ষণও চেঞ্জ হচ্ছে, এবং একই সাথে আমাদের ইকুইপমেন্টও চেঞ্জ হচ্ছে। কিন্তু যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে শান্তিরক্ষীর মনোবল। এই মনোবলটি তখনই সম্ভব হবে যদি আপনি তাকে নিরাপত্তা দেন, এবং যাদেরকে সঠিক ইকুইপমেন্টটা দিলে
এটা সহজে করা যাবে। এবং আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আমি বলতে চাই যে আমার 3টা মিশন করার সৌভাগ্য হয়েছে। প্রথমে আমি 2006 সালে করেছি ইরিত্রিয়া, ইথিওপিয়াতে, তখন আমি ক্যাপ্টেন ছিলাম। পরবর্তীতে আমি লাইবেরিয়াতে করেছি, সেটা মাল্টি রোল, দুটো কন্টিজেন্ট মিশন ছিল, আমি অপারেশনস অফিসার ছিলাম। তো আমি নিজে দেখেছি যে মিশনের প্রতিটি গতি প্রকৃতি কীভাবে চেঞ্জ হচ্ছে এবং আমাদের যে ইকুইপমেন্টগুলো চেঞ্জ এসছে, প্রথমে যেটা দেখেছি তার পরবর্তী মিশনে দোজ ওয়্যার মাচ অ্যাডভান্সড। এবং আমাদের ট্রেনিং যেটা, আমাদের ট্রুপস প্রথমে ট্রেনিং যেটা করে গেছি, পরবর্তী ট্রেনিংয়ে দেখা গেল যে তখন আমরা হিউম্যানিটেরিয়ান ডিমাইনিং করছিলাম। সো ওইটা তখন ইন্টারন্যাশনাল মাইন অ্যাকশন স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করতে হয়। সো ইভেন যখন কোনো কিছু চায় সে কিন্তু এটা আদায় করে নেয়। সো আপনাকে যখন আমাদেরকে একটা কন্টিনজেন্ট নিয়ে যাচ্ছে, তখন তারা যে ম্যান্ডেটটা দিয়ে দেয়, ম্যান্ডেটে তারা উল্লেখ করে দেয় যে তোমার এই ইকুইপমেন্ট দরকার, এই স্ট্যান্ডার্ডের, এবং একই সাথে তোমার এই ট্রেনিংটাও দরকার যাতে তোমার এই লোকগুলো এসে কাজগুলো করতে পারে। সেক্ষেত্রে ইউএনের স্ট্যান্ডার্ড অনুযায়ী যেহেতু আমরা যাচ্ছি, তো আমাদের এই প্রযুক্তির ক্ষেত্রে বা ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা পিছিয়ে নেই, বরং আমরা এর পাশাপাশি যোগ করতে চাই আমাদের যে প্রশিক্ষণ যেটা আছে, আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং, এটা একটি বিশ্বমানের প্রতিষ্ঠান। এখানে শুধু আমাদের দেশের শান্তিরক্ষীরা না, আমাদের বহির্বিশ্ব থেকে তার শান্তিরক্ষীরা আসছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং হচ্ছে, যেখানে যৌথ বাহিনী ট্রেনিং করছে এখানে, এবং এখানকার অপারেশন শান্তির দূত এবং আমাদের বাকি যে লাইটিং স্টার, এই সবগুলো এক্সারসাইজগুলো আমাদের যে কোনো মিশনে যাওয়ার আগে মিশন স্পেসিফিক ট্রেনিংয়ের জন্য ব্যাপকভাবে সাহায্য করে। তো সব মিলে আমি বলতে চাই যে আমরা ঠিক পথে আছি। প্রযুক্তি এগিয়ে যাবে, বাট প্রযুক্তির সাথে সাথে আমরা নিজেদেরকে চেঞ্জ করছি, এবং এক্ষেত্রে সরকারের সদিচ্ছা এবং আপনাদের সবার ভালোবাসা নিয়েই বাংলাদেশ যে মর্যাদা অর্জন করেছে, সে মর্যাদা অক্ষুণ্ণ রাখবার জন্য আমরা অবিচল থাকব। জি, এহসানুল্লাহ খান, আমরা কি আসলে ঠিক পথে আছি কিনা শান্তি রক্ষায় ক্ষেত্রে? আফজল ভাই, আবারও ধন্যবাদ। অবশ্যই আমরা ঠিক পথে আছি, আমি বিশ্বাস করি। কারণ আপনি যদি এখনকার ট্রেন দেখেন, একরাম ভাই বললেন যে ইউএনের যেই ট্রেন এখন কিছু সব জায়গায় ডাউন সাইজ হচ্ছে, তারপরেও কিন্তু বাংলাদেশি শান্তিরক্ষী মিশন যেহেতু একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে, সেহেতু আমাদের চাহিদা এবং আমাদের শান্তিরক্ষীদের বিশ্বের বিভিন্ন জায়গায় এখনও নতুন নতুন জায়গায়ও নিয়োগ প্রদান করা হচ্ছে। যেমন হেইতির ব্যাপারে একটু বলতে চাচ্ছি, সেখানে সেনাবাহিনী, পুলিশ এর সঙ্গে নৌবাহিনীরও একটি বোর্ড ডিটাচমেন্ট কোম্পানি থাকবে। নৌবাহিনী প্রদানের ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজটা আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, কারণ ওইখানের অপারেশনটা একটু ডিফারেন্ট অন্য ডিপ্লয়মেন্ট থেকে। এখানে গ্যাং সাপ্রেশন বলা হচ্ছে, মেরিটাইম বোট পেট্রোল কোম্পানি হিসাবে নিয়োজিত থাকবে, অ্যারাউন্ড 200 জনের একটি থাকবে, এবং আমরা এখানে স্পেশাল ফোর্সের লোকজনকে মোতায়েন করব। ব্রিগেডিয়ার জেনারেল সাফি যেটা বললেন যে আমাদের প্রশিক্ষণ এবং নিত্য নতুন কৌশলকে ধরে নিয়ে আমাদের কন্টিনজেন্টগুলো রেডি করতে হচ্ছে। এখানে সাইবার আছে, এআই আছে, তারপরে বিভিন্ন রকম নতুন মরণাস্ত্র ব্যবহার করা হচ্ছে ইউএন এই বিবদমান গোষ্ঠীর মধ্যে। তো আমরা এগুলা সবগুলোই ক্যাটার করি এবং আমাদের প্রশিক্ষণের প্রতিনিয়ত এই জিনিসগুলো ইনক্লুড করা হচ্ছে। আপনি আপনার অভিজ্ঞতা আছে, আপনি নিজেই আনমিসে গেছেন, এবং লেবাননে আমাদের যে জাহাজ বর্তমানে মোতায়েন আছে, আপনি জেনে খুশি হবেন যে এই জাহাজ আমরা 2010 থেকে ওখানে মোতায়েন রেখেছি। নট দি সেম শিপ, 6টি জাহাজ পরিবর্তন করা হয়েছে, এবং এখানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জাহাজগুলোর সঙ্গে আমাদের জাহাজ অপারেশনে নিয়োজিত আছে। সো এখানে টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে, মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন করতে হয়, সো আমাদের জাহাজের সকল ইকুইপমেন্টটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে রেখে এবং কার্যকরী রেখে এবং প্রকৃত অপারেশন মোডে চালনা করেই কিন্তু অপারেশনগুলো করতে হচ্ছে। এটা এরকম কোনো বিষয় না যে আপনি শুধু চলতে থাকলেন, এরকম না। আপনি জানেন যে লেবানন এবং পার্শ্ববর্তী ভূমধ্য সাগরে বিভিন্ন রকম বিষয় আছে, সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। সো ইট ইজ অলওয়েজ এ ওয়ার টাইম সিচুয়েশন ফর দি শিপস দ্যাট ইজ ডিপ্লয়েড। তো আমরা এইভাবে এগিয়ে চলছি, এবং উত্তর বাংলাদেশ এবং নৌবাহিনী যেই জায়গাগুলোয় নিয়োজিত আছে, আমরা সুনামের সঙ্গে কাজ করছি। জাতীয় অর্থনীতিতে কেমন ভূমিকা রাখে এই শান্তিরক্ষায় কার্যক্রমে অংশ নেওয়া? অবশ্যই জাতীয় অর্থনীতি একটি
বিরাট ভূমিকা আছে। জানেন যে ইউএনএ যে আমরা ইকুইপমেন্ট এবং জনবল দিই, এটার প্রতিটির বিপরীতে আমাদেরকে ইউএন থেকে রিএম্বার্সমেন্ট করা হয় ব্যক্তি পর্যায়ে, এবং যেহেতু নৌবাহিনীর একটি জাহাজ অথবা 12টি বোট বিভিন্ন জায়গায় আরও ইকুইপমেন্ট ডিপ্লয়েড হয়, ওগুলোর প্রত্যেকটার এগেনস্টে আমাদেরকে বাংলাদেশকে ডলারে ইয়ে করা হয়। সো এটাকে এক ধরনের রেমিটেন্স বলতে পারেন, এবং এটার গুরুত্ব জাতীয় অর্থনীতিতে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। জি, উইং কমান্ডার ফারাদি বাপা, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে শান্তিরক্ষায় নারীদের কার্যক্রম বা নারী শান্তিরক্ষীদের কার্যক্রম তারা কিভাবে কাজ করে থাকে, বা তাদের ক্ষেত্রে আরেকটু চ্যালেঞ্জ কি নিতে হয় তাদেরকে একটু যদি জানেন। ধন্যবাদ আফজাল ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য। বাংলাদেশ বিমান বাহিনীতে মূলত বাংলাদেশ বিমান বাহিনী থেকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ফিমেল অফিসার যাওয়া শুরু করে 2008 থেকে। দেন 2018-এ এসে আমাদের দুজন নারী পাইলট, এটা পুরা ইউএনের হিস্ট্রিতে ফার্স্ট, দুজন নারী পাইলট তারা হচ্ছে ইউএন মিশনে যোগ দেয়। এবং প্রত্যেকটা ব্রাঞ্চ থেকেই বাংলাদেশ বিমান বাহিনীতে যতগুলো ব্রাঞ্চ আছে, আমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমি আমারটা বলতে পারি, বাট অন্যান্য সব ব্রাঞ্চ থেকেই সমানভাবে আপনার নারী কর্মকর্তারা ইউএন মিশনে যোগদান করছে। এবং আপনি যেটা বললেন যে চ্যালেঞ্জ, এটা বা আপনার যদি আপনি থ্রেট বলেন বা যাই বলেন, এটা হচ্ছে নারী সদস্যের ক্ষেত্রে যেমন পুরুষ সদস্যের ক্ষেত্রে কেমন তেমন আর কি। তো আপনার চ্যালেঞ্জ ডিফারেন্ট কোনো কিছু না, দুজনের ক্ষেত্রেই চ্যালেঞ্জ একই রকম। বাট তারপরেও ফিমেল অফিসারদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা আছে, যেটা অলরেডি স্যাররা বলেছেন, যে ওখানে কোনো একটা এরিয়াতে যে সফটনিং করার জন্য সো ফিমেল অফিসাররা ওখানে নারী এবং শিশুদের সাথে কথা বলতে পারে। সো এটা ইউএন মিশনের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। বাট আমরা আসলে নারীরা প্রত্যেকে একটা স্পেসিফিক মিশন ওরিয়েন্টেড ট্রেনিং এবং মিশন ওরিয়েন্টেড কাজ নিয়ে যাই। তো সেই কাজগুলো বরং আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ। আমি ইঞ্জিনিয়ার হিসেবে যেটা বলতে চাই যে আপনার আমার যেটা হতো যখন আমি হচ্ছে 2012-13 সালে আমি ইউএন মিশন করেছি, ওই সময় ওখানে 3টা MH17 হেলিকপ্টার ছিল এবং একটা C-130 পরিবহন বিমান ছিল। তো ওখানে শিডিউল মেনটেন্যান্স আমরা যেটা করি সেটা তো আছেই, সেটার সাথে সাথে শিডিউল মেনটেন্যান্সটা যেরকম আমি নিজে থেকে শিডিউল করতে পারি যে আমি অমুক দিন এতটা থেকে এতটা পর্যন্ত আমি শিডিউল মেনটেন্যান্সগুলো করবো, বাট ইট ইজ বিকামস ভেরি ডিফিকাল্ট ওয়েন ইট কামস ফর দ্য আনশিডিউল মেনটেন্যান্স। এবং ইউএনের একটা ইস্যু হচ্ছে, আপনি আপনার হেলিকপ্টারগুলোকে যদি আনসার্ভিসেবল থাকে, এটার অ্যাগেনস্টে আপনি রিইম্বার্সমেন্ট যেটা সেটা পাওয়া যায় না। এবং প্রত্যেকটা হেলিকপ্টারের ফ্লাইং আওয়ার্সের সাথে রিইম্বার্সমেন্ট রিলেটেড। এবং আমাদের এই পর্যন্ত more than 80,000 flying hours আমরা অ্যাচিভ করেছি বিকজ অফ বোথ দ্য পাইলটস, বোথ দ্য অলসো দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অল আদার অ্যাসোসিয়েটেড পিসকিপার্স স্টেইং ওভার দেয়ার অ্যান্ড ফর দেয়ার সাপোর্ট। এবং আপনি যেটা খুশি হবেন যে এইটার জন্য আপনি যে স্যারকে রিইম্বার্সমেন্টের কথা বলছিলেন, আমরা অলরেডি 36.68 বিলিয়ন টাকা এটা হচ্ছে আমাদের অর্থনীতিতে যোগ হয়েছে ইউএন মিশন থেকে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার মিশনটা ছিল 2 এলাকাতে, কঙ্গোর মধ্যে 2 এলাকা, বুনিয়া এবং ডুঙ্গু ডিটাচমেন্ট। এবং ওইখানে আমি বুনিয়াতে শুধুমাত্র ওয়াইসি ফ্লাইট লাইন হিসেবে কর্মরত ছিলাম। আমার কাজ ছিল হেলিকপ্টারগুলোকে সার্ভিসেবল রাখা, এবং প্রতিদিন সকালবেলা আমাদের হেলিকপ্টার স্টেট দিতে হতো। এবং এরকম একদিনও হয় নাই যে আমাদেরকে স্টেট দিতে হয়েছে যে আমাদের হেলিকপ্টারগুলো আনসার্ভিসেবল। এবং এটার জন্য আমরা সারা রাত জেগে, ওখানে খুবই অল্প আমাদের রিসোর্সেস আছে, এগুলা রিসোর্স মেনটেন করা খুব ডিফিকাল্ট, এবং তারপরেও রাতে খুব কষ্ট করে এই হেলিকপ্টারগুলোকে আমাদের সার্ভিসেবল রাখতে হতো। এবং আরেকটা যেটা চ্যালেঞ্জ আমি ওখানে ফেস করেছি সেটা হচ্ছে স্পেয়ার্সের লজিস্টিক চেইন যেটা মেনটেন করা। আপনি জানেন যে বাংলাদেশে আমার হেলিকপ্টার একটা আনসার্ভিসেবল হলে বা এয়ারক্রাফট আনসার্ভিসেবল হলে আমি সাথে সাথে স্পেয়ার্স আমি চেঞ্জ করতে পারি। বাট বাংলাদেশ থেকে এত দূরে 7,000 থেকে 8,000 কিলোমিটার দূরে বা মাইল দূরে এরকম একটা জায়গাতে আমার স্পেয়ার্স চেঞ্জ, লজিস্টিক চেইন মেনটেন করা, দিস বিকামস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড এখন যেটা পরিস্থিতি সেটা হচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমাদের কন্ট্রাক্ট থাকে আমাদের স্পেয়ার্সগুলো আনা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো মিশন এরিয়াতে আপনি যেটা বলছিলেন যে ফিমেল হিসেবে চ্যালেঞ্জ কিনা, ফিমেল হিসেবে চ্যালেঞ্জের থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফিমেল মেল সবাই মিলে একত্রে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি জানবেন যে আমাদের হেলিকপ্টারগুলো ওখানে থাকে ঠিকই, বাট ওখানে আমাদেরকে বিভিন্ন ধরনের যে মিশনগুলো করতে হয়, এটার আমরা তো দেশে সমতল ভূমির অ্যাগেনস্টে আমরা ফ্লাইং করি, বাট ওখানকার এলিভেশন এক এক জায়গায় এক এক রকম, ঘন জঙ্গল, রাতের একটা ইস্যু আছে, কোনো জায়গায় হচ্ছে মরু ঝড় হয়, সেখানে আমাদের ইঞ্জিনগুলো সিজ
করে যায় আপনার স্যান্ডি এনভায়রনমেন্টে, ওটার জন্য আমাদের এক্সট্রা কিছু মেনটেন্যান্স আমাদের খুঁজে বের করতে হয়েছে, যেটা কিনা বাংলাদেশের নিজস্ব চিন্তাভাবনা থেকে বের করে আমরা ওখানে ডাস্ট প্রোটেকশন ডিভাইস লাগিয়েছি। এই জিনিসগুলো মানে হেলিকপ্টার মেনটেন করা, ইকুইপমেন্ট মেনটেন করা, অ্যাট দ্য সেম টাইম ওই ওয়েদারের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া, এবং এরকম অনেক জায়গায় আমরা আমরা মনে করেন যে আমাদের হেলিকপ্টারগুলো গেল ওখানে নাইট স্টে করতে হচ্ছে, তখন ফিমেল অফিসার, ফিমেল পাইলটসও ওখানে আছে। ওখানে হচ্ছে স্বাভাবিক নর্মাল জীবনযাপনের জন্য যে বেসিক রিকোয়ারমেন্ট ওই এলাকাতে ওইটা নাই। সো ওই এলাকাতে কিন্তু আমাদের নাইট স্টে করতে হচ্ছে, এবং পরের দিন সকালবেলা আবার ওটাকে ফ্লাইং করে নিজস্ব জায়গায় নিয়েছে, এবং ওখানে রেবেলের থ্রেটও থাকে। সো এই জিনিসগুলো আমি বলবো যে চ্যালেঞ্জ, এটা মেল এবং ফিমেল বোথ হিসেবে চ্যালেঞ্জ, বাট একত্রে যেহেতু আমরা এটা এখন পর্যন্ত আমাদের ট্রেনিং বলেন, আমাদের মাইন্ডসেট বলেন, এগুলো দিয়ে আমরা এখন এতদিন পর্যন্ত আমরা এটাকে অ্যাড্রেস করতে পেরেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের লিডারশিপ এবং ট্রেনিং এবং মাইন্ডসেট আপনি এবং এই যে একটা টিম ওয়ার্ক, এটার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারবো বলে ধারণা করি। একরামুল হাবিব, শান্তিরক্ষা মিশন নিয়ে আসলে পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনাটাকে, আর পরিকল্পনার ক্ষেত্রে সরকারের রোলটা কি প্রত্যাশা করেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আজকে থেকে 5-7 বছর আগে আমরা যেভাবে ফর্ম পুলিশ ইউনিট, আমরা ব্যাটালিয়ান ফর্মে যখন পুলিশ, আমরা আপনারা জানেন যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গেলে পুলিশের কিন্তু 2 ধরনের অংশগ্রহণ থাকে। একটি হচ্ছে ফর্ম পুলিশ ইউনিট ব্যাটালিয়ান ফর্মে লাইক দ্যাট অফ আর্মি, আর আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার আইপিও, যেটাকে আমরা আইপিও আনপল আগে বলা হতো, এখন আইপিও বলা হয়। এখন আমরা কিন্তু ফর্ম পুলিশ ইউনিটে আমাদের কিন্তু মানে একটা সি চেঞ্জ হয়েছে ফরমেশনে। আগে যখন আমরা পাঠাতাম তখন শুধু এপিবিএন বা আর্ম পুলিশ ব্যাটালিয়ানে শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার মেনটেন করাটাই বড় চ্যালেঞ্জ ছিল। এখন কিন্তু তা নয়। এখন কিন্তু আপনারা জানেন যে পুলিশের কিন্তু সারা পৃথিবীতে জেনেরিক রেসপন্সিবিলিটিস বলতে 2টা রেসপন্সিবিলিটি কিন্তু খুব প্রাইম। একটা হচ্ছে মেনটেন্যান্স অফ ল অ্যান্ড অর্ডার, আর একটা হচ্ছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম। এখন প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইমের ক্ষেত্রে যখন যে বিষয়টা আসে, ইট রিলেটস টু ইনভেস্টিগেশন। তো এখন সাইবার ক্রাইম হচ্ছে, সাইবার ক্রাইমে প্রচুরই হচ্ছে। আমাদের সাইবার এক্সপার্ট, আমরা এবার ফর্ম পুলিশ ইউনিটের সাইবার ক্রাইমের ইনভেস্টিগেশন অফিসার দিচ্ছি যারা ভেরি গুড ইন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে। আর আরেকটা হচ্ছে যে আপনার মানি লন্ডারিং, ফিনান্সিয়াল ক্রাইম। কারণ আপনারা জানেন যে মানি লন্ডারিং মধ্যে টেররিস্ট ফাইন্যান্সিং হচ্ছে। এই টেররিস্ট ফাইন্যান্সিং বিভিন্ন দেশে কিন্তু এই যে শান্তিরক্ষা কার্যক্রমে অনেক প্রবলেম তৈরি করছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে পুলিশিং টোটাল হ্যাজ এ লিগাল কমপ্লিকেশনস। আপনাকে কিন্তু আইনের কাছে ইউ হ্যাভ টু ব্রিং দি অফেন্ডার্স টু জাস্টিস, ইউ হ্যাভ টু ব্রিং দি অফেন্ডার্স টু হিজ অফেন্স। তো যখন কোর্ট কাচারির এই বিষয়টা আপনার চলে আসবে, তখন আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে এই যে তার অপরাধটা বিয়ন্ড রিজনেবল ডাউট। বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট রকম আপনার সাক্ষ্য প্রমাণ লাগবে। কোর্টটা কিন্তু চলে এভিডেন্সের উপর। কাজেই এর পাশাপাশি আমরা কিন্তু এই ফর্ম পুলিশ ইউনিটে আমরা সোয়াট টিম দিয়েছি। সোয়াট স্পেশালাইজড, আপনারা জানেন এটা স্পেশালাইজড ইউনিট অফ বাংলাদেশ পুলিশ। এটা মূলত কিন্তু একটা ফাইটিং। তো এখন কথা হচ্ছে যে আমাদের আর্মার পার্সোনাল ক্যারিয়ার আছে, আমাদের সোয়াট টিম রয়েছে, আমাদের ফিনান্সিয়াল ক্রাইম এক্সপার্ট রয়েছে, আমাদের সাইবার ক্রাইম এক্সপার্ট রয়েছে। ইন্টেলিজেন্সের জন্য আমরা স্পেশাল ব্রাঞ্চ থেকেও আমরা কিন্তু পুলিশ অফিসারদেরকে নমিনেট করছি, যাতে গ্যাং সাপ্রেশন ফোর্সের কথা যেটা বলা হলো, এটা কিন্তু বেসিকলি একটা ইন্টেলিজেন্স লেড পুলিশিং হবে ওখানে। কাজেই আপনার আগে যদি ইন্টেলিজেন্স কালেকশন না করে, তাহলে আমাদের অপারেশন, সার্চ, রেস্কিউ এবং সিজার যেগুলো আমাদের পুলিশিং কার্যের সাথে রিলেটেড, তার কিন্তু একটা গুণগত কিন্তু পরিবর্তন হয়েছে। এবং আমরাও চাই যে এই গুণগত পরিবর্তনে টেকনোলজির কিন্তু ব্যবহার হচ্ছে। যেমন আগে তো এই আমরা কসোভো মিশন থেকে বেসিকলি ইউরোপে যখন বাংলাদেশ পুলিশ ফার্স্ট এপিইউ যায়, তখন সেখানে পাকিস্তান, বাংলাদেশ এবং জর্ডান 3টে দেশের শুধু ফরেন পুলিশ ইউনিট গিয়েছিল। তো তখন যে স্ট্যান্ডার্ডের এপিসি না হতো, এখন কিন্তু এপিসি আর্মার পার্সোনাল ক্যারিয়ারগুলোর স্ট্যান্ডার্ড অনেক ভালো। এবং তার সাথে সাথে কিন্তু এগুলোর প্রশিক্ষণ, তারপর অন্য অন্য যে ইকুইপমেন্টগুলো আছে তাদের কিন্তু গুণগত মানও পরিবর্তন হচ্ছে। তারপর আপনার যে কুইক রেসপন্সের জন্য যে আপনার যে অ্যাপারেটাসগুলো দরকার হয়, সেগুলোরও কিন্তু আপনার গুণগত মানের অনেক পরিবর্তন এসেছে। কাজে পুলিশিং কিন্তু ওভারঅল ইট হ্যাজ গন আ সি চেঞ্জ। এবং আমরা কিন্তু চেষ্টা করছি যে যুগের সাথে আমরা অন্তত তাল মিলিয়ে চলার জন্য প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রমে, সেটা পুলিশিং হোক, কোনো কোনো ক্ষেত্রে তো পুলিশকে আপনার অ্যাকশানে যেতে হচ্ছে, ল অ্যান্ড অর্ডারের যে কোনো দেশে পুলিশকে অ্যাকশানে যেতে হয়, সেই দিকেও যেন কম্পিটেন্স আসে একদিকে। অন্যদিকে আপনার যেমন বুদ্ধিভিত্তিক দিক, মামলা তদন্তের ক্ষেত্রে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, কোর্টের কাছে প্রমাণের ক্ষেত্রে, এইখানেও যেন পুলিশ একটা আপনার মেধার স্বাক্ষর রাখে। এবং সেই অনুযায়ী কিন্তু পুলিশিংটাকে এবং ফরেন পুলিশ ইউনিটটাকে সাজানো হচ্ছে জাতিসংঘে। হ্যাঁ জি, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ শাফি ভাই, আমরা হয়তো 2 মিনিট বা 1 মিনিট করে সময় পাবো। একটু যেটি
এহসান ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে জাতীয় অর্থনীতিতে শান্তিরক্ষী মিশনের যে আমাদের কার্যক্রম সেখানে কি ভূমিকা রাখে, আর মিলিটারি ডিপ্লোমেসিতে কি ধরনের আমরা এগিয়ে গেছি বা কতদূর এগোলাম আমরা। ডিপ্লোমেসির অনেকগুলো সাবসেটের মধ্যে একটি হচ্ছে মিলিটারি ডিপ্লোমেসি, এবং আমরা ইউএন ডিপ্লোমেসি বলতে পারি এখানে, যেহেতু শান্তিরক্ষা মিশনে আমাদের যে পদচারণা, এই পদচারণায় বাংলাদেশ একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডে আমি তো বলতে পারি, আমি কিছুদিন আগে অস্ট্রেলিয়া একটা কোর্সে ছিলাম, সেখানে তারা দারুণভাবে আগ্রহী আমাদের বিপসটকে নিয়ে, এবং তাদের খুব ছোট পরিসরে তাদের একটা ট্রেনিং স্কুল আছে, এবং তারা জানে যে দেখেন যে বিশাল 4 দশক ধরে যে আমরা 4 যুগ ধরে আছি এখানে, এই কনসিস্টেন্সিটা কিন্তু একদিনে আসেনি। তো এখন আপনি বাংলাদেশকে যদি বলেন, যেটা আজকে সকালে বলছিলেন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, একই সাথে আমাদের পররাষ্ট্র স্টেট ফরেন মিনিস্টারও বলেছেন যে উনি মরক্কোয় ছিলেন, সেখানে বলছেন যে বাংলাদেশ শুনতেই আফ্রিকান লোকজন ব্যাপকভাবে আবেগপ্রবণ হয়ে যায়। আমাদের এই বাংলা ভাষায় তারা কথা বলতে চায়, বাংলা ভাষায় তারা গান গাচ্ছে। আমি উল্লেখ করতে চাই, আমার লাস্ট যে মিশনটা ছিল অবজারভার মিশন হিসেবে, সেখানে আমি টিম সাইড কমান্ডার ছিলাম। সেখানে একজন ইজিপশিয়ান অফিসার ছিল, যিনি আমার সাথে এখানে আমাদের মিরপুর স্টাফ কলেজে কোর্স করেছেন। তো দেখেন, বিশ্ব আসলে খুব ছোট একটি পরিসরের মধ্যে চলে আসছে, এবং আপনি আজকে যিনি যার সাথে কোর্স করছেন তার সাথে আপনি পরবর্তী দিনে হয়তো বা ইউএন মিশনে যাচ্ছেন, এবং এই বন্ধুত্বটা সেখানে কাজে লাগে। সম্পর্ক যখন প্রয়োজন পড়ে তখন সেটা আপনার কোনো মজার অভিজ্ঞতা আছে? মজার অভিজ্ঞতা ছোট করে যদি বলতে পারি, যে আমার খেয়াল আছে, আমরা যখন টিম সাইড কমান্ডার হিসেবে আমরা কাজ করছিলাম, আমাদের ট্রেনিং হয় সবসময়, যেখানে আমরা নাইট ল্যান্ডিং এর জন্য রেডি করি, আমরা তার চার্জ করতে হয়, এবং তারা সবসময় ভাবে যে এটা কোনোদিন লাগবে না। কিন্তু একদিন সময় হলো যেটা, যে আমাদের একটা মাইন অ্যাক্সিডেন্ট হলো, এবং আমরা যে সাইডে ছিলাম, আমি ওয়েস্টার্ন সাহারায়, সেখানে পুলিশের সাইডটা ছিল, এবং পুলিশেরও একজন অফিসার উনি আক্রান্ত হলেন। তো মজার অভিজ্ঞতা এই জন্য বলছি যে সে ওই টিম সাইডে কখনো রাতে হেলিকপ্টার নামেনি। তো আমি একটুখানি রিস্ক নিয়েই, যেহেতু আমি টিম সাইড কমান্ডার, তো আমি ফোর্স কমান্ডারের সাথে যোগাযোগ করে, কেননা ওনার যে অবস্থা ছিল সেই অবস্থাতে আসলে ওনাকে ফার্স্ট এডে হচ্ছিল না, তাকে আলজেরিয়ায় পাঠাতে হতো। তখন আমরা জোর করে বললাম যে আমরা এতদিন ট্রেনিং করলাম, লেট আস প্রুভ ইট অন গ্রাউন্ড। এবং এতে ইউনিটের মানে আমার টিম সাইডের সবার মধ্যে চাঞ্চল্য আসলো যে ঠিক আছে, যেটা আমরা দিন প্র্যাকটিস করেছি সেটা আমরা গ্রাউন্ডে দেখি, এবং একই সাথে এটা দেখেন আমরা একটা ছোট একটা এফার্ট নিয়েছি, কিন্তু সেদিন রাতে আমরা হেলিকপ্টার নামিয়েছি, ওখানে ইউক্রেনের হেলিকপ্টার ছিল, এবং পুলিশেরও ওনাকে নিয়ে আলজেরিয়ায় নিয়ে যাওয়া হয়, এবং উনি বেঁচে যান। এই যে একটা আমাদের নিজস্ব টিম সাইটের মধ্যে আমাদের নিজেদের একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা এটাকে একটা কাজ করলাম, এই কাজের আমরা প্রতিদান পেয়েছিলাম ব্যাপক হারে। কারণ ইউএন থেকে ইউএনএ হেলিকপ্টারে পুলিশেরও একজনকে অফিসারকে নিয়ে যেয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং সে বেঁচে গেছেন। এবং এর ফলে কিন্তু এই মরক্কোতে আমাদের ওয়েস্টার্ন সাহারার মিশনটা হচ্ছে কি আপনার রেফারেন্ডামের মিশন। 25 বছরে বেশি হয়ে গেছে, এখন রেফারেন্ডাম হয়নি। তো লোকজন কিন্তু ইউএনের উপরে একটুখানি তাদের দ্বিধা আছে, কিন্তু যখন আমরা ইউএনের এরকম ছোট ছোট কাজ নিয়ে আমরা তাদেরকে হেল্প করি, এটা তাদেরকে ব্যাপকভাবে সাড়া দেয়। এবং আমার মনে হয় যে এই কথা আমি সবসময় স্মরণ রাখবো, যে আমরা যেভাবে কাজটা করে এসেছিলাম সবাই এটাকে সমর্থিত করছিল। জি, ফারাদিবা, আপনার কাছ থেকে জাস্ট 1 মিনিটে খালি মজার কোনো অভিজ্ঞতা, যেহেতু সময় একেবারে শেষ, যদি একটু শেয়ার করতেন। 1 মিনিট। মজার অভিজ্ঞতা বলতে এখানে ইউএনএ যেটা হয়, যে স্যার যেটা বলেছেন যে মিলিটারি ডিপ্লোমেসির কথা বললেন, যে সবার সাথে সবার একটা ভালো যোগাযোগ হয়। তো দেখা যায় যে আমি যখন ছিলাম মিশনে, তখন আমাদের ওখানে মরব্যাট ছিল, ইন্দোব্যাট ছিল, এবং গোয়াসফোর্ট ছিল। ওখানে যেই অফিসাররা ছিল, বা ওখানে যেই ছেলেমেয়েরা ছিল, কিছু ছিল যে হচ্ছে সিভিল সেজন্য ছেলেমেয়ে বললাম। তো ওরা হচ্ছে আমাদের সাথে খুব ভালো রিলেশন ছিল, এবং এরকম হতো যে দেখা যেত যে কন্টিনজেন্ট থেকে আমি গেলে আমাকে ইউএনের সিভিল যারা এমপ্লয়ি আছে তারা আমাকে হেল্প করছে, তো অনেক ব্যাটালিয়নকে তারা হেল্প করছে না। তখন তারা যেটা করতো, যে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেত, যে শি ইজ মাই ফ্রেন্ড, সো ইফ ইউ ক্যান গিভ ইট টু হার, দেন আই এম হার ফ্রেন্ড, সো গিভ ইট টু মি অলসো। সো ইউএন থেকে আমরা অনেক সময় লোনে অনেক কিছু ইকুইপমেন্ট নিতাম। তো এই ধরনের কিছু কিছু মজার অভিজ্ঞতা আছে, এবং ওদের সাথে এখনও আমার অনেক ভালো সম্পর্ক আছে। যেহেতু এখন স্যার যেটা বললেন যে ওয়ার্ল্ড অনেক ছোট হয়ে এসেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে আমাদের স্টিল যোগাযোগ হয়। এবং মাঝখানে যে এরকম হয়েছে যে আমি টার্কিতে গিয়েছি, আমার সাথে আমার এক ফ্রেন্ডের দেখা হয়েছে ওখানে আনএক্সপেক্টেডলি। সো দিস ইজ এ ভেরি গুড মেমোরি অ্যান্ড ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি সার্ভিং ইন দ্য মিলিটারি। জি, এহসানুল্লাহ খান, আপনার কোনো গুড মেমোরি? গুড মেমোরি, আমি একটা গর্বের মেমোরির কথা বলবো। ইন শর্ট, আমি আইভরি কোস্টে মিশন করেছি। তো আমাদের মিশনে প্রথম 6 মাস করতে হতো একেবারে প্রত্যন্ত অঞ্চলে, এবং এই প্রত্যন্ত অঞ্চলগুলার নর্মালি টিম লিডাররা আফ্রিকান কান্ট্রির হতেন, যেহেতু তারা ওই অঞ্চল সম্পর্কে
এবং ওই টেরেন সম্পর্কে ওয়াকিবহাল, এবং তারা ফ্র্যাঙ্কোফোনি মানে ফ্রেঞ্চ স্পিকিং। আমরাও যদিও ফ্রেঞ্চ কোর্স করে যাই, তারপরেও তাদের থেকে তো কিছুটা দুর্বলতা থাকেই। তো আমাদেরও এরকম একজন ছিলেন টিম লিডার হিসেবে ওইখানে, কিন্তু তার নেতৃত্ব অথবা টিমকে কন্ট্রোল করার প্রক্রিয়ায় কিছুটা থাকার কারণে ওই টিম সাইটে বেশ গন্ডগোল হচ্ছিল, যে কমান্ড কন্ট্রোল যেটা বলে আর কি। সো কিছুদিন এভাবে চলার পরে এটা ফোর্স হেডকোয়ার্টারে সংবাদ চলে যাওয়ার পরে ওইখান থেকে একজন টিম লিডার দিতে হবে, এবং ফোর্স হেডকোয়ার্টার থেকে নির্দ্বিধায় একজন বাংলাদেশি হিসাবে আমাকে সিলেক্ট করা হয়। এখানে কিন্তু ব্যক্তি এহসানকে নির্বাচন করা হয়নি, বাংলাদেশের একজন এখানে আছে, সেই জন্য নির্দ্বিধায় টিম লিডার হিসাবে বাংলাদেশের। সো এটাকে আমি সবসময় মনে করি যে কোনো প্রোগ্রামে গেলে আমি, যেহেতু এটা আমাদের দেশের জন্য একটা খুবই গর্বের ব্যাপার, যে ফোর্স হেডকোয়ার্টারও জানে যে বাংলাদেশি পিসকিপার যেখানে আছে, অবজারভার হোক অথবা স্টাফ হোক অথবা কন্টিনজেন্ট হোক, সেখানে তাদেরকে যদি দায়িত্বটা দেওয়া হয় তারা পুঙ্খানুপুঙ্খভাবে ওই দায়িত্ব পালন করতে সক্ষম। জি, এটাই। একরামুল হাবিব, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার কোনো গুড মেমোরি আছে কিনা? জি, আমার একটা এক্সাইটিং এক্সপেরিয়েন্স হয়েছে। আমার থার্ড মিশনে আমি সুদান গিয়েছিলাম, দারফুরে। তো ওখানে আমি গভর্নমেন্ট অফ সুদান পুলিশের ইনস্ট্রাক্টর ছিলাম, ল পড়াতাম, এবং ইউএন এর বেশ কিছু ম্যান্ডেটেড কোর্স রয়েছে, সেই কোর্সগুলোর ইনস্ট্রাক্টর ছিলাম। ওখানে অন্যান্য দেশের পুলিশ অফিসাররা থাকতো। তো আমার সাথে একজন জার্মান পুলিশ অফিসার, আমরা আলফাশারের থেকে শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি জায়গায় আমরা প্রশিক্ষণের জন্য গিয়েছি। ওখানে সুদান পুলিশের বেশ কিছু অফিসার, ক্যাপ্টেন এবং মেজর র্যাঙ্কের, দে ইউজ দি মিলিটারি র্যাঙ্ক বাট দে আর পুলিশ অফিসার্স। তো তাদেরকে প্রশিক্ষণ আমরা করাচ্ছি। তো কাছেই নিকটবর্তী স্থানে একটা বাজার ছিল। তো প্রশিক্ষণের প্রথম দিনেই আমরা ওখানে গিয়ে আমাদেরকে থাকতে হতো ওদের সাথে, যারা পার্টিসিপেন্ট ছিল, অফিসার, স্টুডেন্ট অফিসার ছিল। তো হঠাৎ করে আমার দেখা গেলো যে আপনার মার্কেটে একটা গোলাগুলি শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে, টু কনফ্লিক্টিং পার্টিস। তারা হ্যাভি মানে আপনার ফায়ার পাওয়ার ইউজ করছে। তো যখন গোলাগুলি শুরু হয়ে গেছে, যে এটার যিনি কমান্ডেন্ট ছিলেন উনি দৌড়ে আসলেন, দৌড়ে এসে আমাদের দুজন অফিসারকে, জার্মান এবং আমাদেরকে দূরে সরিয়ে নিলেন, এবং নিচে গিয়ে ওনাদের একটা ট্রেঞ্চের মধ্যে আমাদেরকে ভিতরে ঢুকে বলে যে ইউ আর সেফ হিয়ার, তোমরা এখানে থাকো। এই বাই দি টাইম আমরা দেখছিলাম যে আমাদের স্টুডেন্টরা হাতে ওয়েপন্স নিয়ে কিন্তু ওই মার্কেটের দিকে রওনা দিয়েছে। নাও দে উইল ফাইট। ও আমরা যেটুকু বুঝতে পেরেছি ওদের কথাবার্তায়, যে কারণ দে আর মোস্টলি আপনার অ্যারাবিক মানে কথাবার্তায় বলছে, তো ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানতে পারে ঘটনাটা কি। ওরা বলে যে স্যার অন্য একটা রেবেল গ্রুপ আসছে, এখন এরা যাবে তাদেরকে ডিফেন্ড করার জন্য। আই মিন, তো এখন তো বড় ধরনের একটা ব্লাডশেড হতে পারে। তো আমরা তো ওখানে আছি। তো পরে দেখা গেল দীর্ঘ সময় ওখানে গোলাগুলি হলো। গোলাগুলির পরে বেশ কয়েকজন ক্যাজুয়ালিটি হয়েছে মার্কেটে, স্টুডেন্টদের মধ্যে দু একজন ব্যাডলি ইনজোর্ড হলো। তো পরে আমাদেরকে ইউএন থেকে বলা হলো যে তোমরা কি ট্রেনটাকে র্যাপ আপ করতে চাও কিনা, চলে আসতে চাও কিনা হেডকোয়ার্টারে। তো আমরা এবং জার্মান পুলিশ অফিসার আমরা কিন্তু উই ডিডন্ট গিভ আপ। আমরা বলেছি না, আমরা ট্রেনিংটা কন্টিনিউ করব। তো এই যে 5 দিন আমরা ট্রেনিংটা কন্টিনিউ করেছি, এবং লোকাল যে অফিসার এবং ওখানকার যে লোকাল লিডার্স যারা থাকতো আমাদের ট্রেনিংয়ে সাথে, আমাদের সাথে ট্রেনিং টু কাম অ্যান্ড সি হাউ উই পারফর্ম, তো তারা এত খুশি হয়েছিল, তারা আমাদেরকে ওদের দেশের ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্টের মধ্যে বলতো যে তোমরা এখানে থেকে যাও। জি, এই ছিল আমাদের আজকের সম্পাদকীয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।